ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ফিনান্স কোর্সে এঙ্গেজ আছেন খুবই দ্রুত জয়েন করেন এবং আমাদের সিস্টেম সম্পর্কে ইনফরমেশন দেন। বোর্ডে সাউন্ড তারপর বোর্ড দেখা যায় কিনা, এমনি কোনো প্রবলেম থাকলে একটু ইনফর্ম করেন, খুবই দ্রুত ইনফর্ম করেন, এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। আজকে হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের ফার্স্ট ক্লাস, শুধুমাত্র বেসিক কিছু আলাপ আলোচনা হবে। মেম্বার আছেন এখন পর্যন্ত 9 জন, আজকে আরো 10 থেকে 12 জন অ্যাড হওয়ার কথা এই গ্রুপে। শুধুমাত্র শিলামণি ওয়াচিং। দ্রুত জয়েন করেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করলাম। টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। টাইম ভ্যালু অফ মানি হচ্ছে অর্থের সময় মূল্য। এটা একটা অধ্যায় আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যতে আমাদের প্রথমত লাম্প সাম অ্যামাউন্ট, মানে এককালীন অর্থের অঙ্ক শিখতে হয়। এককালীন অর্থ, লাম্প সাম অ্যামাউন্ট, এককালীন অর্থে আমাদের নির্ণয় করতে হবে, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা শিখতে হবে এবং হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করা শিখতে হবে। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ফর্মুলা হচ্ছে ফিউচার ভ্যালু ভাগ 1 + 8⁻n
আর ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n, আর ফিউচার ভ্যালু সমান হবে প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। এটা হচ্ছে ফর্মুলা যে এককালীন অর্থে হয় প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয় অথবা ফিউচার ভ্যালু নির্ণয় করতে হয়। ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, এবং প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে নরমালি আমাদেরকে কি কি নির্ণয় করা শিখতে হতে পারে। কখনো কখনো কোশ্চেনে বলবে প্রেজেন্ট ভ্যালু কত, তাহলে এই ফর্মুলাটা প্রয়োগ করব। কখনো কখনো বলবে ফিউচার ভ্যালু কত, তখন এই ফর্মুলাটা প্রয়োগ করব। কখনো কখনো বলবে আর এর মান কত, তখন আমরা এইটা অথবা এটা যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করব। কখনো কখনো বলবে যে n এর মান কত, যদি n এর মান নির্ণয় করতে বলে তখন এই ফর্মুলাটা প্রয়োগ করে এই যে n এর মান নির্ণয় করা যাবে, অথবা এই ফর্মুলা প্রয়োগ করে n এর মান নির্ণয় করা যাবে। যে কোনো একটা ফর্মুলা প্রয়োগ করে n অথবা r এর মান নির্ণয় করা যাবে। আবার যদি r এর মান নির্ণয় করতে বলে এইখান থেকে r অথবা এইখান থেকে r নির্ণয় করা যাবে। এখন প্রশ্ন হলো পিভি তে কি হয়। পিভি তে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে বর্তমান মূল্য, এফভি তে হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স। তাহলে পিভি তে কি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, এফভি তে হচ্ছে ফিউচার ভ্যালু, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এন তে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। আর অথবা কোন কোন বইতে আই লেখা আছে, আই অথবা আর। আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর আর তে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে টাইম ভ্যালু অফ মানির অঙ্কে আমাদেরকে চারটা জিনিস নির্ণয় করতে হতে পারে যদি এককালীন অর্থ হয়। এককালীন অর্থ হলে কি নির্ণয় করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু অথবা আর এর মান অথবা এন এর মান। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু অথবা আর এর মান অথবা এন এর মান, এই চারটা জিনিস নির্ণয় করতে হতে পারে। শিলামণি দেখা যায় না স্যার? আমি তো দেখতেছি, ঠিকই দেখা যায় তো। শিলামণি দেখা যায় তো, ভালো করে দেখার চেষ্টা করো, দেখা যায়। চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। চ্যাপ্টারের নাম টাইম ভ্যালু অফ মানি। আমি সূত্রগুলো আরেকবার আলোচনা করতেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। যদি এককালীন অর্থ হয় অথবা লামসাম অ্যামাউন্ট হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে যদি ফিউচার ভ্যালু নির্ণয় করি তাহলে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, আর যদি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে যাই তাহলে ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে এফভি তে হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু, পিভি তে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর তে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর কি কোন কোন বইতে আই লেখা আছে, আই হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট, অর্থাৎ এখানে আর এর জায়গায় আই লেখা যাবে। আর এন তে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তোমরা তোমাদের পছন্দ মতো আর অথবা আই যে কোনো একটা লিখে ফেলবা। এখন এইটা হচ্ছে যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেওয়া না থাকে, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেয়া না থাকে, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেয়া না থাকে তখন হবে এই ফর্মুলাগুলো।
আর যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেয়া থাকে, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেওয়া থাকে তখন ফর্মুলাগুলো একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেয়া থাকে, যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেওয়া থাকে, মাল্টি পিরিয়ড কি আমি একটু পরেই আলোচনা করতেছি, কিন্তু যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেওয়া থাকে তখন ফিউচার ভ্যালু সমান হবে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর বাই মাল্টি পিরিয়ড n গুণন মাল্টি পিরিয়ড। অর্থাৎ যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড দেওয়া থাকে তাহলে r কে m দ্বারা ভাগ হবে, মাল্টি পিরিয়ড দ্বারা ভাগ হবে, এবং n কে m দ্বারা গুণ হবে, r কে m দ্বারা ভাগ হবে এবং n কে m দ্বারা গুণন হবে। আর ফিউচার ভ্যালু গেল, প্রেজেন্ট ভ্যালু সমান এটা হবে ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন m, 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন n। অর্থাৎ একদম সহজ কথায় যদি মাল্টি পিরিয়ড না থাকে তাহলে m এর কোনো ফাংশন নাই, আর যদি মাল্টি পিরিয়ড থাকে সূত্রের যত জায়গায় r থাকবে r কে m দ্বারা ভাগ হবে, এবং সূত্রের যত জায়গায় n থাকবে n কে m দ্বারা গুণন হবে। এটা দুই রকমের ফর্মুলা, একটা হচ্ছে মাল্টি পিরিয়ড থাকলে আর একটা হচ্ছে মাল্টি পিরিয়ড না থাকলে। তাহলে যদি মাল্টি পিরিয়ড না থাকে তখন ফর্মুলা হচ্ছে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, আর প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। আর এখানে ইলাবোরেশন গুলো কি, যে fv সমান হচ্ছে ফিউচার ভ্যালু, pv সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অথবা i হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট রেট, n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। আর হচ্ছে যদি প্রশ্নে মাল্টি পিরিয়ড থাকে তখন ফর্মুলাগুলো চেঞ্জ হবে। মাল্টি পিরিয়ড থাকলে ফর্মুলাগুলো চেঞ্জ হবে। কি রকম চেঞ্জ হবে? যদি মাল্টি পিরিয়ড থাকে তখন ফর্মুলাগুলো হবে ফিউচার ভ্যালু সমান হবে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r, এখানে r ছিল r এর নিচে হবে m, n এর সাথে m গুণন হবে, এখানে fp সমান হবে 1 প্লাস pv সমান হবে ফিউচার ভ্যালু, এই যে ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n, এখানে হবে r বাই m n গুণন m। এই হচ্ছে ফর্মুলা। একটা হচ্ছে মাল্টি পিরিয়ড থাকলে আর মাল্টি পিরিয়ড না থাকলে। এখন কোশ্চেন হচ্ছে যে মাল্টি পিরিয়ডটা কি? এখন প্রশ্ন হচ্ছে যে মাল্টি পিরিয়ডটা কি? মাল্টি পিরিয়ড হচ্ছে যদি প্রশ্নে মান্থলি বলা থাকে, যদি মান্থলি বলা থাকলে মাল্টি পিরিয়ডের মান হচ্ছে 12। মান্থলি বলা থাকলে মাল্টি পিরিয়ডের মান কত? 12। যদি মান্থলি বলা থাকে মানে এক মাস পর পর, তাহলে 12 মাসে কতবার হবে? 12 বার। যদি বাই মান্থলি বলা থাকে, বাই মান্থলি বলা থাকলে মানে 2 মাস পর পর, বাই মান্থলি মানে 2 মাস, 2 মাস পর পর, তাহলে বছরে কতবার হবে? 6 বার। যদি কোয়ার্টারলি বলা থাকে, কোয়ার্টারলি বলা থাকলে মাল্টি পিরিয়ড হবে ত্রৈমাসিক, 3 মাস পর পর, তার মানে কত হবে? 4 বার। তারপরে হাফ ইয়ারলি অথবা সেমি অ্যানুয়ালি বলা থাকলে, হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি বলা থাকলে মানে 6 মাস পর পর বলা থাকলে বছরে হবে 2 বার। আর যদি উইকলি বলা থাকে, উইকলি বলা থাকলে মাল্টি পিরিয়ড হবে 52, মানে 7 দিন পর পর, 7 দিন পর পর। আর যদি এই কথাগুলো বলা না থাকে তখন সেটা হবে এই ফর্মুলাগুলো। যদি এই কথাগুলো বলা থাকে তখন ফর্মুলা হবে নিচের ফর্মুলা, আর এই কথাগুলো যদি বলা না থাকে তখন ফর্মুলা হবে উপরের ফর্মুলা। এই ভাষাগুলো থাকা মানে বুঝতে হবে মাল্টি পিরিয়ড, একাধিক পিরিয়ড দেওয়া, একাধিক সময় দেওয়া। একাধিক পিরিয়ড থাকলে ফর্মুলা হবে নিচের গুলো, অর্থাৎ এগুলো হচ্ছে m এর মান। যত জায়গায় ফর্মুলার যত জায়গায় r এর মান আছে r কে আমরা n দ্বারা ভাগ করব, এবং যত জায়গায় n এর মান আছে n কে আমরা n দ্বারা গুণ করব যদি কি থাকে? মাল্টি পিরিয়ড থাকে। আর যদি মাল্টি পিরিয়ড না থাকে তাহলে ফর্মুলা হচ্ছে কি? ফিউচার ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস r টু দি পাওয়ার n, আর প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন এই কোশ্চেনগুলোতে নরমালি কি কি বাহির করতে বলতে পারে সেটা আমি শুরুতেই আলোচনা করছি, যে প্রেজেন্ট ভ্যালু এর মান কত, অথবা ফিউচার ভ্যালু এর মান কত, অথবা r এর মান কত, অথবা n এর মান কত। নরমালি
এই চারটা ইনফরমেশনের মধ্যে যে কোনো একটা ইনফরমেশন চাই, যেটাই চাক না কেন আমাদের ফর্মুলা হবে এই দুইটা অথবা এই দুইটা। এই জন্য কোশ্চিনটা আগে পড়ে নিতে হবে যে মাল্টি পিরিয়ড দেয়া আছে নাকি মাল্টি পিরিয়ড দেয়া নাই। যদি মাল্টি পিরিয়ড দেয়া থাকে অর্থাৎ এই ভাষাগুলো কোশ্চিনে বলা থাকলেই ফর্মুলা হবে এইটা, আর না থাকলে ফর্মুলা হবে উপরের দুইটা। আচ্ছা, এই ছকটার স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এটার স্ক্রিনশট নিয়ে নিতে হবে। জান্নাতুল ফেরদৌস, শফিকুল ইসলাম সোহাগ, শিলামণি আর ওয়াচিং উইথ ইউ। আরো অনেক মানুষের অ্যাটেন্ড থাকার কথা ছিল কিন্তু কেউই নাই, হয়তো পরবর্তীতে ক্লাস দেখে নেবে। জান্নাতুল ফেরদৌস আর শফিকুল ইসলাম সোহাগ, বোর্ডের লেখাগুলো বোঝা যায় কিনা, সাউন্ড ঠিক মতো বোঝেন কিনা, আর ক্লাস বুঝতেছেন কিনা একটু বলেন দেখি। একটু কমেন্ট করে বলেন। শফিকুল ইসলাম সোহাগ, শফিউল ইসলাম সোহাগ, জি স্যার বোঝা যায়, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আগামী ক্লাস থেকে লেকচার শিটটা আগেই চলে যাবে। লেকচার শিট হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে নিয়ে ওখানে দেওয়া হবে, সেখান থেকে তোমাদের কাজ হচ্ছে ডাউনলোড করে নেওয়া, তখন অঙ্ক করাতে সুবিধা হবে। তাহলে সূত্রগুলো দেখে নিতে হবে, প্রশ্নে মাল্টি পিরিয়ড আছে কিনা। মাল্টি পিরিয়ড হচ্ছে এইগুলো, যদি প্রশ্নে মান্থলি বলা থাকে মাল্টি পিরিয়ডের মান 12, যদি বাই মান্থলি বলা থাকে মাল্টি পিরিয়ডের মান হচ্ছে 6, যদি কোয়ার্টারলি বলা থাকে মাল্টি পিরিয়ড হচ্ছে 4, হাফ ইয়ারলি বলা থাকলে বা সেমি অ্যানুয়ালি বলা থাকলে মাল্টি পিরিয়ড হচ্ছে 2, আর উইকলি বলা থাকলে মাল্টি পিরিয়ড হচ্ছে 52, 52। যদি এই মাল্টি পিরিয়ড গুলো দেওয়া থাকে তাহলে ফর্মুলা হবে এইটা, ফর্মুলা হবে এই দুটার একটা। আর যদি এই কথাগুলো প্রশ্নে বলা না থাকে অথবা শুধু ইয়ারলি বলা থাকে, ইয়ারলি বলা থাকে, অথবা যদি এই কথাগুলো বলা না থাকে, দুইটা ক্ষেত্রে ইয়ারলি বলা থাকলে অথবা লেকচার শিটের পিডিএফ দিয়েছেন, হ্যাঁ অবশ্যই পাবেন। যদি ইয়ারলি বলা থাকে অথবা যদি এই কথাগুলো বলা না থাকে, 1 2 3 4 5টা কথা বলা না থাকে, তখন ফর্মুলা হবে এই জায়গা থেকে, ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, আর প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। ফাইনালি আমি আরো একবার বুঝাই দেব যে মাল্টি পিরিয়ড থাকলে আর না থাকলে ফর্মুলা হচ্ছে মাল্টি পিরিয়ড যদি না থাকে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n, আর প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n যদি মাল্টি পিরিয়ড না থাকে। আর যদি মাল্টি পিরিয়ড থাকে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস r ডিভাইডেড n, n গুণন m, আর প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r বাই m টু দি পাওয়ার n গুণন m। এটা হচ্ছে মাল্টি পিরিয়ডের মান, m এর মান না থাকলে, আর এটা হচ্ছে m এর মান থাকলে, অর্থাৎ মাল্টি পিরিয়ডের মান থাকলে। কিভাবে বুঝবো মাল্টি পিরিয়ড আছে না নাই? মান্থলি বলা থাকলে m এর মান হবে 12, বাই মান্থলি বলা থাকলে m এর মান হবে 6, 2 মাস পর পর, বাই মান্থলি। তারপর কোয়ার্টারলি বলা থাকলে
বলা থাকলে m এর মান হবে 4 3 মাস পর পর। হাফ ইয়ারলি বলা থাকলে m এর মান হবে 6। হাফ ইয়ারলি বলা থাকলে m এর মান হবে, হাফ ইয়ারলি মানে কি, সরি m এর মান হবে 2। হাফ ইয়ারলি মানে হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, তার মানে বছরে কয়বার হবে, 2 বার। এরপর উইকলি বলা থাকলে m এর মান হবে হচ্ছে 52 52 সপ্তাহে 1 বছর। তো এই কথাগুলো বলা থাকলে মনে রাখতে হবে সূত্রের যত জায়গায় r আছে r কে m দ্বারা ভাগ হবে, এবং যত জায়গায় m আছে, যত জায়গায় n আছে n কে m দ্বারা গুণন হবে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের এককালীন অর্থের ফর্মুলা। এগুলো কিন্তু সব এককালীন অর্থ। এখানে দুই নিয়মের অঙ্ক আছে, একটা হচ্ছে কিস্তির ক্ষেত্রে আর একটা হচ্ছে এককালীনের ক্ষেত্রে। এটা হচ্ছে যদি এককালীন অর্থ হয়, লামসাম অ্যামাউন্ট এককালীন অর্থ। প্রশ্ন হচ্ছে এককালীন অর্থটা কি বা লামসাম অ্যামাউন্টটা কি। মনে করো আমরা 1 লাখ টাকা ব্যাংকে জমা রাখছি 10 বছরের জন্য, একবারে 10 বছর শেষে টাকাটা তুলবো। তাহলে জমা রাখলাম 10 বছরের জন্য কিন্তু একবার, তাহলে 10 বছর শেষে গিয়ে তুলবো, তাহলে এটা এককালীন অর্থ। আবার যদি বলা হয় এখন থেকে 20 বছর পরে 50 লাখ টাকা পাওয়া যাবে, আজকে এই টাকাটার মান কত, তাহলে 20 বছর পরে গিয়ে 50 লাখ টাকা পাওয়া যাবে কিন্তু একবারই। তো এইটা হচ্ছে আমাদের এককালীন অর্থ। কিন্তু যে টাকাটা বারবার দেওয়া হয়, যে টাকাটা বারবার দেওয়া হয় বা বারবার পাওয়া যাবে, সেই টাকাটা হচ্ছে কিস্তি। তো কিস্তি আমরা পরের দিন আলোচনা করব। এটা হচ্ছে এককালীন অর্থের ক্ষেত্রে। এখান থেকে কি কি বের করতে বলতে পারে, এই চারটা ফর্মুলা থেকে বলতে পারে যে প্রেজেন্ট ভ্যালু কত, বলতে পারে ফিউচার ভ্যালু কত, বলতে পারে আর এর মান কত, বলতে পারে এন এর মান কত, যে কোনো একটা বের করতে বলতে পারে। এটা একটু ভালো করে উঠায় নাও। এককালীন অর্থের ক্ষেত্রে এম এর মান না থাকলে ফর্মুলা এই চারটা জিনিস বের করতে বলতে পারে, চারটার যে কোনো একটা। আর এম এর মান থাকলে ফর্মুলা হচ্ছে এই চারটা জিনিসের যে কোনো একটা বের করতে বলতে পারে। এম এর মান আসে না নাই কিভাবে বুঝবো, যদি মান্থলি বলে, বাই মান্থলি বলে, কোয়ার্টারলি বলে, হাফ ইয়ারলি বলে, উইকলি বলে, তখন হচ্ছে এই ফর্মুলাগুলো। আর এম এর মান থাকলে আর কে এম দ্বারা ভাগ করবো এবং এন কে এম দ্বারা গুণন করবো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? তাহলে আমি অঙ্কে গেলাম। আজকে আমরা দুইটা নিয়ম শিখবো। বেসিক্যালি এখানে চারটা সূত্রের দুইটা নিয়ম শিখবো। মনে করো একটা অঙ্ক বললো যে 10,000 টাকা, বললো যে প্রেজেন্ট ভ্যালু 10,000, ফিউচার ভ্যালু বললো 20,000, আর এর মান 10%, বললো যে এন এর মান কত হবে। এন এর মান কত হবে এটা বের করতে বলছে। এন এর মান কত হবে, তাহলে আমরা লিখবো যে উই নো future value সমান present value into 1 plus r to the power n। future value মান হচ্ছে 20,000, present value 10,000, 1 plus r এর মান 0.10 to the power n এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন এই 10,000 এইদিকে এসে ভাগ হবে 1.10 পাওয়ার n, তাহলে এটা হবে 2 1.10 পাওয়ার n। এখন এই যে উপরে পাওয়ার আছে, পাওয়ার থাকলে আমরা উভয় পাশে লগ নেব। লগ 1.10 পাওয়ার হচ্ছে n, তাহলে লগ 2 সমান n গুণন লগ 1.10। ক্যালকুলেটরে লগ 2 চেপে লগের মানটা বের করে নিতে হবে। ক্যালকুলেটরে চাপবা যে লগ 2
লগ 2 এর মান হচ্ছে 0.3010299995 n গুণন এরপরে হবে লগ 1.1 এটার মান হবে 0.041392685 এখন 0.301029995 ডিভাইডেড 0.041392685 সমান হচ্ছে n। তাহলে 7 পয়েন্ট, সুতরাং n সমান হবে 7.27 ইয়ার্স। n সমান হবে 7.27 ইয়ার্স, এটা হচ্ছে n এর মান। তাহলে আমি বারবার বলছি তখন থেকে এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু কত এটা চাইতে পারে, ফিউচার ভ্যালু কত এটা নির্ণয় করতে বলতে পারে, আর এর মান কত, n এর মান কত, যে কোনো একটা নির্ণয় করতে বলবে। এই 1 2 3 4 এই চারটা মানের প্রশ্নে তিনটা মান দেওয়া থাকবে, যে কোনো একটা বের করতে বলবে। তো সেটাই করতেছি আমরা, যে একটা অঙ্কের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, বলবে এই অ্যামাউন্ট অফ টাকা 10,000 will be double অথবা will be 20,000 at the rate of 10%, what is the number of years, অথবা বলবে how many years it will take, মানে এটা কত সময় নেবে 10% সুদে 10,000 টাকা 20,000 টাকা হতে। তাহলে দুইটা সূত্রের যে কোনো একটা লেখা যাবে, যে প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n, এই ফর্মুলা অথবা এই ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা দিয়েই করা যাবে। তবে খেয়াল রাখতে হবে মাল্টি পিরিয়ড দেওয়া আছে কিনা। তো এই অঙ্কটাতে মাল্টি পিরিয়ড দেওয়া নাই, যেহেতু মাল্টি পিরিয়ড দেওয়া নাই আমরা m এর মান ব্যবহার করি নাই, m ছাড়াই অঙ্কটা করে ফেলতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের 1 নাম্বার অঙ্ক। এবার আমরা শিখব r এর মান নির্ণয় করা। r এটা আমরা শিখলাম n এর মান নির্ণয় করা, এখন শিখব আমরা r এর মান নির্ণয় করা। আচ্ছা, ধরে নিলাম যে বললো যে n এর মান 7 ইয়ার্স, বললো যে r এর মান কত। এই অঙ্কটায় n এর মান বললো যে 7 ইয়ার্স, r এর মান কত। এই অঙ্কটাতেই যে প্রেজেন্ট ভ্যালু 10,000, ফিউচার ভ্যালু 20,000, n এর মান হচ্ছে 7 ইয়ার্স, আর হচ্ছে r এর মানটা কত। তাহলে আমরা এখন r নির্ণয় করা শিখব। তাহলে ফিউচার ভ্যালু হচ্ছে 20,000, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10,000, 1 প্লাস r, n এর মান হচ্ছে 7। তাহলে 20,000 ডিভাইডেড 10,000, 1 প্লাস r পাওয়ার হবে 7, এটা হচ্ছে 2 সমান 1 প্লাস r এর পাওয়ার হচ্ছে 7। এটা কিন্তু লগ ছাড়াও করা যাবে। তাহলে এই 7টা এইদিকে আসে হবে 1/7 সমান হবে 1 প্লাস r। এই 7 এইদিকে আসলে কত হবে 1/7। এখন ক্যালকুলেটরে বের করে নেবেন, তোমরা বের করে নিবা 1/7 সমান যেটা হয় 2 এর পাওয়ার 0.142857 সমান 1 প্লাস r। তাহলে 2 এর পাওয়ার দিবা এই মানটা সমান হবে 1.104041 সমান হচ্ছে 1 প্লাস r, বা 1.1041 মাইনাস 1 সমান হবে r, বা 0.1041 সমান হবে r। সুতরাং r এর মান হবে 0.1041 কে 100 দ্বারা গুণ হবে, কারণ r এর মান শতকরা হারে হয়, গুণন হবে 100 সমান হবে 10.41%। এটা হবে r এর মান। ছবিটা নিয়ে নাও। এটা হচ্ছে r এর মান। এই r এর মান নির্ণয় করতে আমরা লগ এর ব্যবহার করি নাই, কিন্তু n এর মান নির্ণয় করার জন্য কিন্তু আমরা লগ এর ব্যবহার করছিলাম। তো r এর মানটা দুই ভাবে নির্ণয় করা যায়। r এর মানটা কয় ভাবে নির্ণয় করা যায়? দুই ভাবে, একটা হচ্ছে লগ সহ আর একটা হচ্ছে লগ ছাড়া। এই সমাধানটা কিন্তু আমি যেটা দেখাই দিছি সেটা হচ্ছে লগ ছাড়া। তাহলে এখন আমরা এইটারই আরেকটা সমাধান করব, সেটা হচ্ছে লগ সহ। এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও তোমরা। সেটা হচ্ছে লগ সহ যদি করতে যাই, লগ নিয়ে যদি করতে যাই তাহলে 2-1 লাইন বেশি হবে। তাহলে এই জায়গাটাতে আমরা নেব log 2 সমান log 1 প্লাস r এর পাওয়ার হবে 7
এরপরে হবে log 2 সমান 7 গুণন log 1 প্লাস r। এখানে ভাগ করতে হবে log 2 ভাগ 7 সমান log হবে 1 প্লাস r। ক্যালকুলেটরে মানটা নির্ণয় করে নিতে হবে log 2 ডিভাইডেড হবে log 7 সমান হবে log 2 ডিভাইডেড হবে 7। এটা হবে পয়েন্ট, log 2 এর মানকে আমরা 7 দ্বারা ভাগ করব, 0.04300 সমান হবে log 1 প্লাস r। এই লগটা যখন অপোজিট সাইডে আসবে, লগের মান না থাকার কারণে এটা হবে এন্টি লগ 0.0430 সমান 1 প্লাস r। এর পরের অংশটা হবে, এই মানটা বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটরে শিফট চাপ দিয়ে লগ চাপতে হবে। কি বললাম? শিফট চেপে লগ চাপতে হবে। শিফট লগ এই মানটা, এটার জন্য চাপতে হবে শিফট লগ এই মানটা। তাহলে শিফট log 0.0430, তাহলে आंसरটা আসে 1.1041 সমান হবে 1 প্লাস r। তাহলে 1.1041 মাইনাস 1 সমান r, তাহলে 0.1041 সমান r। সুতরাং r সমান 0.1041 গুণন হবে 100 সমান হবে 10.41%। সুতরাং r সমান 10.41%। এটা হচ্ছে লগ দিয়ে সলিউশন। আর আগেরটা করছি আমরা লগ ছাড়া। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে n যদি নির্ণয় করতে বলে n নির্ণয় করার সময় অবশ্যই লগ নিতে হবে। আর যদি r নির্ণয় করতে বলে লগ নিলেও হবে, আবার লগ ছাড়াও হবে। তাহলে r এর মানটা লগ দিয়েও হবে, লগ ছাড়াও হবে r এর মান, কিন্তু n এর মান ক্যালকুলেশন করার সময় অবশ্যই সেটা লগ দিয়ে সমাধান করতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কি কোনো কোশ্চেন আছে এই জায়গাতে? তাহলে মুছে দিলাম। তাহলে আমি আলোচনা করতেছি আজকে টাইম ভ্যালু অফ মানি নিয়ে। টাইম ভ্যালু অফ মানিতে দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে এককালীন অর্থ আর কিস্তির অঙ্ক। আজকে শিখতেছি আমরা এককালীন অর্থের অঙ্ক। এককালীন অর্থের ক্ষেত্রে সূত্র আছে দুইটা, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, যেখানে আমাদেরকে মান বের করা শিখতে হয় চার রকমের। একটা এন এর মান, একটা আর এর মান, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর মান, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালুর মান, যদি মাল্টি পিরিয়ড থাকে এবং মাল্টি পিরিয়ড না থাকে। তো আমরা মাল্টি পিরিয়ড নাই এরকম অঙ্ক শিখতেছি আজকে। মাল্টি পিরিয়ড নাই, আমরা আজকে এরকম অঙ্ক প্র্যাকটিস করতেছি। তার মধ্যে অলরেডি দুইটা নিয়ম আমাদের হয়ে গেছে। এখন একটা অঙ্ক বললো যে ফিউচার ভ্যালু 1 লাখ টাকা, আর এর মান 10%, এন এর মান 15 ইয়ার্স। বললো যে প্রেজেন্ট ভ্যালু কত? বললো যে a person received 1 lakh just after 15 years from now at the rate of 10%. What is the present value of the amount? এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এই কোশ্চেন গুলো দেওয়া থাকবে, এগুলো কোশ্চেনে বলা থাকবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ফর্মুলা কি? ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n, অথবা r বাই m, n গুণন m। এখানে দেখো মাল্টি পিরিয়ড নাই, তাহলে এখানে m এর কোনো কাজ হবে না। তাহলে ফিউচার ভ্যালুর মান কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা দেওয়া আছে। 1 প্লাস r এর মান 10% মানে 10 ভাগ 100 অর্থাৎ 0.10 ডিভাইডেড n এর মান কত আছে? 15 ইয়ার্স। তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে 1 লাখ ডিভাইডেড 1.10 পাওয়ার 15 ভাগ 1.10 পাওয়ার হচ্ছে 15। তাহলে এটা হবে
23,939.20। এটা 1 লাখকে ভাগ করব আমরা 1.10 এর পাওয়ার হচ্ছে 15, তাহলে এই টাকাটা বের হবে। অর্থাৎ আমরা যদি আজকে এই টাকাটা জমা দেই কত পার্সেন্ট সুদে, 10% সুদে 15 বছরের জন্য, তাহলে 15 বছর পরে এই টাকাটা কত হবে? 1 লক্ষ টাকা হবে। তাহলে আমরা আজকে কয়টা নিয়ম শিখলাম? 3টা নিয়ম। আর বের করা শিখলাম। আর বের করার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লগ নিতে হয়। আর বের করার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লগ নেওয়া বাধ্যতামূলক না, লগ দিয়েও করা যাবে, লগ ছাড়াও করা যাবে। আর লগ যদি নেওয়া হয় পরবর্তীতে সেটা হবে এন্টি লগ। এন্টি লগ কিভাবে বের করতে হয়? শিফট চেপে লগ চাপতে হয়। আর হচ্ছে এন বের করার সময় মাস্ট লগ দিয়ে করতে হবে, লগ ছাড়া হবে না। আর এখন শিখলাম প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা, বাকি থাকলো আমাদের ফিউচার ভ্যালু নির্ণয় করা। ছবিটা নিয়ে, শুধু ছবি নিয়ে। এখন আমরা শিখবো ফিউচার ভ্যালু নির্ণয় করা। বললো একজন ব্যক্তি আজকে ব্যাংকে 20,000 টাকা জমা দিল 10% সুদে 20 বছরের জন্য। 20 বছর পরে টাকাটা কত হবে? A person deposit 20,000 today in a bank. একজন ব্যক্তি আজকে 20,000 টাকা ব্যাংকে জমা দিল at the rate of 10% for 20 years. For 20 years. How much will the person receive just after 20 years? মানে কত টাকা রিসিভ করবে ওই পারসন 20 বছর পরে? তার মানে বোঝাই যাচ্ছে কি বের করতে হবে? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালুর ফর্মুলা দুইটা, প্রেজেন্ট ভ্যালু 1 + r⁴n। যদি মাল্টি পিরিয়ড দেওয়া থাকে তাহলে r/m n গুণন m। এই কোশ্চেনটাতে মাল্টি পিরিয়ডের মান নাই, এই কোশ্চেনে মাল্টি পিরিয়ডের কোনো মান দেয়া নাই। তাহলে প্রেজেন্ট ভ্যালু হবে 20,000, 1 + r এর মান 0.10, n এর মান হবে 20 ইয়ার্স। তাহলে 20,000 * 1.10 এর পাওয়ার হবে 20। তাহলে এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে আনসার। 1.1 এর পাওয়ার হবে 20 * 20,000 সমান হবে 1,34,549.99। দ্যাট মিন্স এটাকে আমরা 50 লিখতে পারি। 1,34,550 এটা আমরা লিখতে পারি। স্যার আমরা কি ক্লাসের পিডিএফ পাবো? অবশ্যই আগামী দিন থেকেই পিডিএফ গুলো চলে যাবে। কালকে যেমন অ্যাকাউন্টিং ক্লাস আছে, আগামীকাল সন্ধ্যা 7:30টায় পিডিএফ চলে যাবে। আর আগামী পরশুদিন যখন ফিনান্স ক্লাস হবে অবশ্যই পিডিএফ চলে যাবে। আচ্ছা, আমি আজকের ক্লাসের সামারি টানতে চাচ্ছি। আজকের ক্লাসে আমরা কয়টা নিয়ম শিখলাম? আজকের ক্লাসে আমরা 4টা নিয়ম শিখলাম। কয়টা? 4টা। এই 4টার আবার মাল্টি পিরিয়ড আছে, মাল্টি পিরিয়ড ছাড়া আছে। তো আমরা মাল্টি পিরিয়ড ছাড়া প্র্যাকটিস করছি। আমরা আজকে শিখলাম হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করা, আজকে শিখলাম প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা, আর এর মান নির্ণয় করা এবং এন এর মান নির্ণয় করা। এই 4টা নিয়ম শিখতে গিয়ে আমরা ফর্মুলা প্র্যাকটিস করছি 2টা। একটা হচ্ছে ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 + r⁴n, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ভাগ 1 + r⁴n যদি মাল্টি পিরিয়ড না থাকে। আর মাল্টি পিরিয়ড থাকলে এই জায়গাটাতে কি হবে? r/m n গুণন m, r/m n গুণন m। সিনামণি স্যার আমরা কি ক্লাস পিডিএফ পাবো? পাবেন, অবশ্যই পাবেন। এটা আগামী ক্লাস থেকে। আজকে ছিল ডেমো ক্লাস, আজকে ডেমো ক্লাস এবং স্টার্টিং ক্লাস, জাস্ট সিম্পল ডিসকাশন অন টাইম ভ্যালু অফ মানি। আগামী দিন থেকে লেকচার শিট দিয়ে ক্লাস শুরু হবে। বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই। শুধু আমাকে একটু হেল্প করেন, যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করেন যে আমি যতটুকু পড়াই দিছি আজকে সেটা বুঝছেন কিনা, এবং বোর্ডে বা এই যে অনলাইনে আপনারা বুঝতে পারেন কিনা।
একটু দ্রুত কমেন্ট করবা। হাবিবুর রহমান, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ হাবিবুর রহমান। আচ্ছা আর কেউ? বুঝছি, শিলামণি বুঝছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের দিন থেকে ক্লাস সোয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে এবং লেকচার শিট দিয়ে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।